আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ইন্টারভিউতেই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার জন্য বিপদ হিসেবে আখ্যায়িত করলেন জো বাইডেন। সিবিএস টেলিভিশনকে বাইডেন আরও বলেন, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বাইডেন আরও বলেন, জরিপে দেখা গেছে ভোটের মাঠে সমানে সমানে লড়াই চলছিল, কিন্তু আমার কিছু ডেমোক্রেটিক সহকর্মী মনে করেছেন আমি হয়তো তাদের ভোটের মাঠে লজ্জা দিতে যাচ্ছি। জো বাইডেন মনে করেন তিনি নির্বাচনের লড়াইয়ে থাকলে সেটা তখন বড় ইস্যু হয়ে উঠত। নির্বাচনে প্রচারণা চালানোর বদলে ডেমোক্রেটরা এসব নিয়েই ব্যস্ত থাকত, তাই তিনি সরে দাঁড়িয়েছেন। বাইডেন বলেন, আমি গণতন্ত্রকে রক্ষা করতে এবং ট্রাম্পকে পরাজিত করার পথ সুগম করতেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছি। প্রেসিডেন্ট হওয়া অনেক সম্মানের, কিন্তু আমাদের অবশ্যই ট্রাম্পকে পরাজিত করতে হবে। আগামী 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবে ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অঙ্গরাষ্ট্রে জোর প্রচারণা চালাচ্ছেন দুই প্রার্থী। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। দ্বীপরাষ্ট্রটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর প্রথম সফরে তিনি এই আহ্বান জানান। মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার করতে বাধ্য করে মোহাম্মদ মুইজ্জুর সরকার। ওই ঘটনার পর শনিবার প্রথমবারের মতো দ্বীপ দেশটিতে সফর করলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারত মালদ্বীপ সম্পর্ক গভীর করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে জয়শঙ্কর বলেছিলেন, আমাদের দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কের সার্বিক পর্যালোচনার জন্য আমি মালদ্বীপে আছি। প্রাচীন সাদা বালুর সৈকত, নির্জন রিসোর্ট সহ বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত মালদ্বীপ ভূরাজনৈতিক প্রতিযোগিতার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। অনেক বছর ভারতীয় প্রভাব থাকলেও মুইজ্জুর সরকার ক্ষমতায় এসেই সেই নীতি বদলে ফেলেছেন। মালদ্বীপের সামুদ্রিক টহল কাজে সহযোগিতার জন্য দেশটিতে থাকা ভারতীয় সেনাদের একটি দলকে ক্ষমতায় আসার পর দেশ ছাড়ার নির্দেশ দেন মুইজ্জু। এরপর বেইজিংয়ের সঙ্গে সামরিক চুক্তি সই করে মালে। এই নিয়ে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি সন্দেহের চোখে দেখতে শুরু করে নয়াদিল্লি। ভারত মহাসাগরের বুকে আন্তর্জাতিক বাণিজ্য রুটের পাশে 1192টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। দেশটির জনসংখ্যা 5 লাখের কিছু বেশি। মালদ্বীপকে সবসময় নিজেদের প্রভাব বলয়ের এলাকা হিসেবে দেখে আসছে ভারত, কিন্তু গত বছর নভেম্বরে ভারত হঠাৎ প্রচারণা চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন মোহাম্মদ মুইজ্জু। গত শুক্রবার জয়শঙ্কর বলেছিলেন, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর প্রতিবেশীদের মধ্যে মালদ্বীপ হল অগ্রাধিকার। মালদ্বীপকে সবসময় সমর্থন দিয়ে আসায় ভারতকে ধন্যবাদ জানিয়ে এক্সে দেওয়া এক পোস্টে মুইজ্জু বলেছেন, দেশ দুটির দীর্ঘদিনের অংশীদারিত্ব অব্যাহতভাবে জোরদার হবে। নিরাপত্তা, উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমাদের দুই দেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা রবিবার অনেকগুলো স্থানে দখলদার সেনাদের ঘায়েল করেছে। হামাস যোদ্ধারা কয়েক দফা আক্রমণে সেনা এবং সামরিক যানবাহন ধ্বংস করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে রকেট, ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজার রাফা শহরের জালাতা এলাকায় একই ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারের ওপর আল ইয়াসিন 105 রকেট হামলা চালিয়েছে যোদ্ধারা। একই শহরের তাল আল সুলতান এলাকায় একটি বাড়ির ভেতরে থাকা সেনাদলকে লক্ষ্য করে টিবিজি শেলের হামলা চালানো হয়েছে। সেনারা যে কক্ষে অবস্থান করছিল সেই কক্ষের জানালা লক্ষ্য করে হামলাটি চালানো হয়। হামলায় সেনারা নিহত এবং আহত হয়েছে। আক্রমণের পরপরই সেখানে একটি ইসরায়েলি উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখা গেছে। রাফা শহরের আল নাহদা এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্য করে মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আল কাসাম তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, সারায়া আল কুজ ব্রিগেডসের সাথে যৌথ অভিযানে খান ইউনিস এলাকার আল জানা এলাকায় এক ইসরায়েলি সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুজ ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিস শহরের উত্তর পূর্ব এলাকায় দখলদার সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে। একই শহরের আবু হাদাফ এলাকায় অগ্রসর হতে চাইলে একদল সেনা এবং তাদের সামরিক যানবাহন লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়। খান ইউনিস শহরেও ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেডস। এছাড়া শহরের আল জানা এলাকায় এক ইসরায়েলি সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে যোদ্ধারা।
এদিন দক্ষিণ গাজার এক সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। ১৯ বছর বয়সী সার্জেন্ট ওমের ইসরায়েলি বাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ রোববার ড্রোন এবং রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সকাল 7:30টায় আল মার্জ সেনা ঘাঁটি লক্ষ্য করে দিনের প্রথম হামলাটি চালায় হিজবুল্লাহ। ঘাঁটিতে টানা অনেকগুলো আর্টিলারি শেল ছোড়া হয়। সকাল 9:15 একই রকমভাবে হামলা চালানো হয় আল রাহেব সেনা পোস্ট লক্ষ্য করে। সকাল 10:50 উত্তর ইসরায়েলের বিরকেত রিশা সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। এই হামলার টার্গেট ছিল ঘাঁটির একদল সেনা। এর 20 মিনিট পরই মিত্তা সেনা ব্যারাক লক্ষ্য করে হামলা চালানো হয়। এভাবে আর অন্তত 3 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান। সিনওয়ারের এই বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকারীরা। তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয় বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, কেউ জানে না নেতানিয়াহু কি চায়। সূত্রটি আরও বলছে, হামাস এবং ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার হামাসের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে, বৃহস্পতিবার পরবর্তী রাউন্ডের যে আলোচনা হওয়ার কথা রয়েছে তাতে তারা অংশ নেবে কিনা সেটি নিশ্চিত নয়। প্রতিরোধ সংগঠনটি মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে পূর্ববর্তী আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে যুদ্ধবিরতির রূপরেখা দিয়েছে তার আলোকে একটি চুক্তির পরিকল্পনা প্রণয়ন করতে। হামাস এক বিবৃতিতে বলেছে তারা পরবর্তী রাউন্ডের আলোচনার আগে যুদ্ধবিরতি চুক্তির নতুন রূপরেখা চায়। গত বছরের 7 অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত 3-4 মাস ধরে এই যুদ্ধ থামাতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এখনও এটি সম্ভব হয়নি। ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে চাইছে না। অন্যদিকে হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায়। ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 30 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো। প্রায় সপ্তাহখানেক আগে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে ইউক্রেনীয় সেনারা। সীমান্তবর্তী এই অঞ্চলটিতে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরুর পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের বাহিনী টোলপিনো এবং ওবসচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনীয় সেনাদের মুখোমুখি হয়েছে। অন্যদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় আক্রমণ 6ষ্ঠ দিনে গড়িয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই ঘটনার মাধ্যমে কিয়েভ রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করেন। তিনি বলেন, চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক থেকে 2000 আন্তঃসীমান্ত আক্রমণ চালানো হয়েছে, যার জবাব হিসেবে ইউক্রেন ওই এলাকায় হামলা শুরু করেছে। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হাজার হাজার সৈন্য এই অভিযানে নিয়োজিত রয়েছে। রাশিয়ার সীমান্তরক্ষীদের প্রাথমিকভাবে যে ছোট অনুপ্রবেশের কথা বলা হয়েছিল, এই সংখ্যা তার চেয়েও অনেক বেশি। এই কর্মকর্তা বলেন, আমরা আক্রমণাত্মক। আমাদের উদ্দেশ্য শত্রুদের অবস্থান আরও প্রসারিত করা, সর্বাধিক ক্ষয়ক্ষতি করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করা, কারণ তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতে অক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বাহিনী সাঁজোয়া যান সহ শত্রুদের রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। তবে স্পষ্ট স্বীকারোক্তিতে কিয়েভের বাহিনী সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভীরে অগ্রসর হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেনের সেনারা 25 থেকে 30 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে বলে জানান তারা। রাশিয়ার কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে স্বল্পপাল্লার ফাথ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্রের বরাত দিয়ে এক রিপোর্টে জানিয়েছে রয়টার্স। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই কয়েকশো স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ইরান দিতে চলেছে বলে জানিয়েছে ওই সূত্র। গত বছর 13 ডিসেম্বর তেহরানে ইরানের কর্মকর্তা এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির বিষয়বস্তু ছিল রাশিয়াকে ফাথ 360 এবং অন্য আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার বিষয়।
ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, যেগুলোকে আবাবিল ক্ষেপণাস্ত্র বলা হয় বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা। গোপন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের একটি দল ফাত 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের কৌশল শিখতে ইরানে গেছেন। ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং 150 কেজি ওয়ারহেড বহন করতে পারে। একটি গোয়েন্দা সূত্র বলছে, প্রশিক্ষণের পর একমাত্র পরবর্তী পদক্ষেপ হচ্ছে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার কাছে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু ইরান ফাত 360 ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করলে মস্কোর বাহিনী যুদ্ধের সম্মুখ সারি ছাড়িয়ে আরও দূরে নিজেদের অস্ত্র ব্যবহারের পাশাপাশি কাছের অনেক নিশানাতেও ইরানি ওয়ারহেড ব্যবহার করতে পারবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।